অনেক দিন পর আমরা শেয়ার বাজারে ফাইনালি একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ মার্কেট গত বৃহস্পতিবার একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। যখন মার্কেট ওপেনিং হয়েছিল তখন কিন্তু আবার প্যানিক হয়েছিল মনের মধ্যে। ইভেন আমার নিজের পোর্টফোলিওতেও অনেক বেশি পরিমাণ আমরা নেগেটিভ দেখতে পাচ্ছিলাম। প্রায় 300 পয়েন্টের গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল ওই টাইমে, কিন্তু তার একটু পরেই দেখলাম তার থেকেও বেশি নিচে মার্কেটকে যেতে প্রায় 500 পয়েন্ট নেগেটিভে মার্কেট চলে গেছিলো। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, প্রায় 12টার পর থেকে মার্কেট প্রায় 500 পয়েন্ট রিকভার করে উপরের দিকে গিয়ে ক্লোজিং দিল এবং পজিটিভে ক্লোজিং হলো। তো এই পজিটিভটা দেখার জন্য আমরা এতদিন ধরে ছটফট করছিলাম। তো মার্কেট ফাইনালি সেই পজিটিভটা দেখালো এবং যেই ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে মার্কেটের মধ্যে, সেই ক্যান্ডেলটাও খুব বেশি হ্যামারের মতো দেখতে বা মারবুজের মতো দেখতে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে। মানে বলতে পারেন যে বটমের লেভেলে কিছুটা হ্যামারের মতো সাইজের একটা ক্যান্ডেল। তো সবাই বলে শুরু করে দিয়েছে। আমি ইউটিউবে ভিডিওস দেখছিলাম যে মার্কেটে নাকি এই যে ক্যান্ডেলটা বানিয়েছে এটাই হচ্ছে মার্কেটের সব থেকে বটম। তো অ্যাকচুয়ালি কি তাই? এটাই কি মার্কেটের মধ্যে সব থেকে বেশি বটম? আর এই যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হলো হঠাৎ করে এত নেগেটিভের মধ্যে, কেন ক্রিয়েট হলো? অনেকেই যারা এতদিন ধরে মার্কেট ট্রেন্ড ফলো করছিলেন, নিউজ ফলো করছিলেন, সমস্ত খবরাখবর দেখছিলেন, তারা জানেন যে এই সিচুয়েশনে একটা নেগেটিভ হলেই নর্মাল ব্যাপার হতো, তাই না? মানে নেগেটিভটাই নর্মাল ছিল, কিন্তু হলো পজিটিভ। এর পিছনে রিজন কি রয়েছে, এর পিছনে কি ড্রাইভার্স কি রয়েছে? যদিও মার্কেটের বটম কি করে ধরবেন সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এই মুহূর্তে খুব ক্রুশিয়াল ভিডিও, অবশ্যই এই ভিডিওটা চেক আউট করে নেবেন এই সময়। কিন্তু ওভারঅল সমস্ত অ্যানালিস্টের কথা যদি শুনি, তাহলে মার্কেটের মধ্যে এটাকে তারা বটম বলছে, কারণ এখানে 200 EM এর উইকলি সাপোর্টও রয়েছে, সেটা আমরা গত সপ্তাহের ভিডিওতেও ডিসকাস করেছিলাম। তো তাহলে চলুন বেশি সময় না নিয়ে আমরা আজকের ভিডিওতে বুঝবো যে মার্কেট কি অ্যাকচুয়ালি বটম তৈরি হয়েছে, নাকি এটা আবারও ট্র্যাপ করতে শুরু করে দেবে আমাদেরকে। মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা দেখিয়েই কি মার্কেটের মধ্যে বাইং আসবে, দিয়ে আবারও বড় সেলিং আসবে? কোনো বিগ প্লেয়ার কি এর মধ্যে এন্ট্রি করছে, বা কোনো বিগ প্লেয়ার কি এর মধ্যে সেলিংয়ের প্ল্যান করছে? সব কিছুই ইন ডিটেল, ইন ডেপথ আজকে টেকনিক্যাল অ্যানালিসিস করে আপনাকে দেখাবো। এবং তার সাথে এটাও আপনাকে বলবো যে এখনকার মার্কেটের অ্যাকচুয়াল নিউজ কী রয়েছে, কোন জিনিসগুলোর দিকে কেউ নজর দিচ্ছে না, কিন্তু মার্কেটের মধ্যে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। কোন নিউজগুলো মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যেতে পারে, আবার ডাউন ট্রেন্ডেও নিয়ে যেতে পারে। মানে মার্কেটের যে সিচুয়েশন, এখান থেকে মার্কেট তো আপ ট্রেন্ডে যাওয়ার জন্য কোনো না কোনো ফুয়েল লাগবে মার্কেটের মধ্যে। মানে আপনারা সবাই জানেন যে মার্কেটের মধ্যে সবসময় আপ ট্রেন্ডে যাওয়ার জন্য কিছু ফুয়েলের প্রয়োজন হয়, কিছু প্রপার নিউজের প্রয়োজন হয়, কিছু পজিটিভিটির প্রয়োজন হয়। তো সেইগুলো কি এখন রয়েছে, নাকি এমন কিছু জিনিস রয়েছে যেটা এই পজিটিভ সিচুয়েশন বা এই পজিটিভ মার্কেটের মধ্যেও কিন্তু নেগেটিভ রোল প্লে করবে এবং আবারও আমাদেরকে ট্র্যাপ করে মার্কেট তার ডাউন ট্রেন্ড জার্নি কিন্তু আবার শুরু করে দেবে? তো কি ফান্ডামেন্টাল জিনিস পরিবর্তন হয়েছে এবং কি জিনিস এখনো অবধি আমাদের কাছে ক্রুশিয়াল রয়েছে, উইথ ডেটা পয়েন্টস আজকে ডিসকাস করব। এবং ফাইনালি আমরা এটা কনক্লুড করবো যে এখনকার যে সিচুয়েশন, এখনকার যে মার্কেট রয়েছে, তাহলে কি এই লেভেলে ইনভেস্টমেন্ট করা যায়? মার্কেট সত্যি কি তার বটম ক্রিয়েট করে দিয়েছে, নাকি আরও কিছুটা নিচে গিয়ে ইনভেস্টমেন্ট করা যায়? কারণ এই সময় যদি আপনি ইনভেস্ট করেন দিয়ে তারপরে যদি মার্কেট ফল করে যায়, তাহলে আপনার লস হয়ে গেল। আবার যদি আপনি এই সময় ইনভেস্ট না করেন দিয়ে মার্কেট যদি বেড়ে যায়, তাহলে আপনার কাছে অপরচুনিটি কস্ট হয়ে গেল। তো খুব সিম্পলি, এখন কি ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে, হ্যাঁ কি না, এই ভিডিওতে ইন ডেপথ একদম ডিটেলে আপনার সাথে ডিসকাস করবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এটা আমরা নিফটি ফিফটির উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টের মধ্যে নিফটি প্রায় 22,700 লেভেলে ক্লোজিং দিয়েছে। তো এই যে উইকলি চার্ট বা ডেলি চার্টে আপনি যদি বলেন, তার ডেলি চার্টে এই লাস্ট, আমরা ডেলিও যদি ওপেন করে নিই, দেখুন ডেলি চার্টে সবাই বলছে যে লাস্ট এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটাই হচ্ছে বটম। মানে এর যে লাস্ট লো 22,200 লেভেল, এই লোটাকে নাকি আর ব্রেক করবে না। মানে বটম মানে তো এটাকেই বলে যে লোটাকে আর ব্রেক করবে না। তো এটা নিয়ে সবাই বলা শুরু করে দিয়েছে। আর করবে না বা কেন? উইকলি লেভেলে যদি আপনি চেক করেন, তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক কালার লাইন, এটা হচ্ছে 200 EMS সাপোর্ট, যেটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছিলাম। গত সপ্তাহের ভিডিওতেও কন্টিনিউয়াসলি আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং তার সাথে আমি আপনাকে এটাও দেখিয়েছিলাম যে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, কারণ এখানে দেখুন মার্কেট মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে। আমরা যদি চেক করি, তা দেখবেন এখানে একবার সাপোর্ট, মানে মোটামুটি 2024-এর জায়গায়, আবার এখানে একবার সাপোর্ট নিয়েছে, আবার এখানে একবার সাপোর্ট নিয়েছে, আবার ভোটের সময় এখানে একবার সাপোর্ট নিয়েছে, আবার এখানে সাপোর্ট, আবার এখানে সাপোর্ট নিয়েছে। তো মাল্টিপল টাইম এটা হচ্ছে সাপোর্ট জোন। তো সাপোর্ট জোনের কাছে মার্কেট যে এই লেভেলে রিয়াক্ট করেছে, মানে এক্স্যাক্টলি তার পয়েন্টে আসেনি। দেখুন এক্স্যাক্ট পয়েন্টে কখনোই আসবে না, হয় তার একটু আগে বা তার একটু পরে লিকুইডিটি নিয়েই কাজ করবে। যারা লিকুইডিটির ভিডিওটা এখনও অবধি দেখেননি, লিকুইডিটি সুইপ নিয়ে আমি ডিসকাস করেছি, ট্রেডিং কীভাবে করবো সেটা নিয়েও ডিসকাস করেছি, দেখে নিতে পারেন। তাহলে লিকুইডিটি সুইপের কনসেপ্টটাও আপনি বুঝে যাবেন। তো লিকুইডিটির থিওরি অনুযায়ী মার্কেট কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে এবং একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং করেছে। এটা কিন্তু খুব বেশি স্বাভাবিক একটা জিনিস, খুব বেশি নর্মাল জিনিস। এটা করাটাই স্বাভাবিক। যদি না করতো তাহলে আমাদের কাছে একটু প্যানিক হতো। তো মার্কেট এখানে রিয়াক্ট করেছে, বাউন্স ব্যাক করেছে, খুব ভালো জিনিস। কিন্তু এই
বাউন্স ব্যাক কি সাস্টেনেবল, এইটাই আজকের ভিডিওতে আমরা বুঝবো। তো দেখুন এবার আমরা নিফটি 15 মিনিটের চার্ট ওপেন করে নিয়েছি। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে এটা বোঝার চেষ্টা করছি যে মার্কেট দেখুন আগের দিন কি হয়েছিল। আগের দিন যদি আপনি ডেইলি চার্ট ওপেন করেন তাহলে ডেইলি চার্টে আপনি দেখতে পাবেন যে নিফটি গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, তাই তো? সিম্পল জিনিস, মানে এইখানে মার্কেট আগের দিন ক্লোজিং হয়েছিল, মানে আপনার বুধবার দিন ক্লোজিং হয়েছিল 22,670 লেভেল, আর নেক্সট দিন ওপেনিং কত হলো? নেক্সট দিন 22,360-65 লেভেল, মানে প্রায় 300 পয়েন্টের গ্যাপ ডাউন হয়েছিল। মানে বিশাল বড় পোর্টফোলিওতে আমরা সবাই মিলে নেগেটিভ দেখতে পাচ্ছিলাম শুরুতে, কিন্তু পরে কি হলো, মার্কেট যদি আপনি 15 মিনিটে চার্ট দেখেন তাহলে পরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি এই যে নেগেটিভে ওপেন হয়েছে এখানে কন্টিনিউয়াসলি দেখুন একটু আরও পড়লো, মানে আরও 200 পয়েন্ট পড়লো, তারপরে দেখুন র্যালি, দেখুন বিশাল বড় আপ ট্রেন্ড র্যালি কিন্তু মার্কেট দিল। যদি আপনি নিচ থেকে ধরে চলেন তাহলে একদম বটম থেকে ধরলে মার্কেট প্রায় 2.58%-এর র্যালি কন্টিনিউয়াসলি দিয়েছে, মানে প্রায় দুপুর 12টার পর থেকে এই র্যালিটা আমরা মার্কেটের মধ্যে দেখেছি। এবার একটা কাজ করি, আমরা এটা 15 মিনিটের চার্টের মধ্যে একটা বিষয় আমরা ডিসকাস করি। তো কী ডিসকাস করবো? তো আমরা 15 মিনিটের চার্টে গিয়ে দেখবো যে মার্কেট কতবার গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং গ্যাপ ডাউনের পরে মার্কেট আবার ঘুরে রিভার্সাল হয়েছে। মানে ধরেন এইখানে আগের দিনকার ক্যান্ডেল রয়েছে, মার্কেট নেক্সট দিন এই ক্যান্ডেলের যে লো তার নিচে, মানে এইখান থেকে ওপেন হলো যে উপরে গিয়ে ক্লোজিং করেছে, আবার কখন কখন এই নিচে ওপেনিং হয়েও আবার নিচেই পড়েছে। ঠিক আছে, দুটো সিনারিও হতে পারে, এক নিচে ওপেন হবে দিয়ে উপর দিকে ক্লোজিং দেবে, আবার এক নিচে ওপেন হবে আবার নিচের দিকে ক্লোজিং দেবে। তো এইরকম এর আগে মানে যখন থেকে মার্কেট ফল করতে শুরু করে দিয়েছে, মানে আপনি ধরুন ইউএসের সাথে যে ডিলটা হয়েছিল তারপর থেকে আমরা এই জিনিসটা দেখছি। তো কতবার এই সিচুয়েশন ঘটেছিল যেখানে যেখানে মার্কেট ফল করেছিল। তো চলুন আমরা দেখে নিই একবার ডিটেলে। তো আমরা এই জন্য 15 মিনিটে চার্ট ওপেন করে নিয়েছি। দেখুন 15 মিনিটের চার্টের মধ্যে দেখুন এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি। তো 3 ফেব্রুয়ারির পর থেকে আমরা এরকম সিচুয়েশন দেখছি। তো দেখি কতবার মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল। দেখুন এটাও 15 মিনিটের ক্যান্ডেল, এখান থেকে 15 মিনিট, এখান থেকে 15 মিনিট, এটাও গ্যাপ আপ হয়েছিল, এখানেও গ্যাপ আপ হয়েছিল। কিন্তু গ্যাপ ডাউন কোথায় হয়েছিল খুব ভালো করে লক্ষ্য করুন যে এই লেভেলে গ্যাপ ডাউন হয়েছিল। মানে কবে গ্যাপ ডাউন হয়েছিল? ওই 12 তারিখে, 12 ফেব্রুয়ারি। তো 12 ফেব্রুয়ারি দেখুন গ্যাপ ডাউন হয়েছিল, কিন্তু কী সিচুয়েশন হলো, গ্যাপ ডাউন ওপেনিং হলো, একটু বাড়ার চেষ্টা করলো, আবার নিচে পড়লো, আবার নিচে পড়লো, আবার নিচে পড়লো, মানে ডাউন ট্রেন্ডে ছিল। আবার দেখুন তারপরের দিনও বিশাল বড় গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তাও দেখুন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে ছিল। কিন্তু তারপরে দেখুন, তারপরে যে আপনি দেখেন ওই 16 ফেব্রুয়ারি এই জায়গাটায় লক্ষ্য করে দেখুন, এই জায়গাটা গ্যাপ ডাউন হয়েছিল, মানে প্রায় এখানে 25,460 লেভেলে ক্লোজিং ছিল, এখানে আবার ওপেনিং হয়েছে 25,440 লেভেল, মানে মোটামুটি 20-30 পয়েন্টের গ্যাপ ডাউন, এমন বিরাট কিছু গ্যাপ ডাউন নয়। তারপরে দেখুন মার্কেট রিকভার করে যায় এবং র্যালি দেয়, বিরাট বড় র্যালি। কিন্তু আপনি যদি নিচ থেকে দেখেন, মানে বটম থেকেও কিন্তু এই দিনও প্রায় 1.25%-এর র্যালি দিয়েছে মার্কেট। আবার দেখি গ্যাপ ডাউন কোথায় হয়েছে, আবার দেখুন এই লেভেলে গ্যাপ ডাউন হয়েছে মার্কেট। এখান থেকে আপনি দেখুন গ্যাপ ডাউন হওয়ার পরে মার্কেট কিন্তু র্যালি দিয়েছে, মানে আপ ট্রেন্ডে চলে গেছিলো। কতদূর র্যালি? 1.1%-এর ধারে কাছে র্যালি। আবার দেখুন এখানে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, গ্যাপ ডাউনের পরে দেখুন এখানে কিন্তু মার্কেট দেখুন কন্টিনিউয়াসলি ফল করেছে, এখানে কিন্তু র্যালি দিল না। তাহলে আমরা কি দেখলাম? র্যালিও দিল, ফলো করলো, র্যালিও দিল, ফলো করলো। আবার দেখি অন্য সিচুয়েশন, আবার কোথায় গ্যাপ ডাউন হয়েছে? দেখুন এখানে গ্যাপ ডাউন হয়েছে, একটা বিশাল বড় গ্যাপ ডাউন, মানে এখানে ক্লোজিং হয়েছিল 25,100 লেভেল। এটা কবে ক্লোজিং হয়েছিল? 27 ফেব্রুয়ারি। তারপরে নেক্সট ওপেনিংই হয় আপনার প্রায় 2 মার্চ, মানে মাঝে কতদিন ছুটি ছিল, তো 24,700 লেভেল। মানে কোথায় থেকে কোথায়, মানে প্রায় কত নিচে পড়েছিল আমি বলে দিই মার্কেট। প্রায় গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল 1.75%। তো এই সিচুয়েশনও দেখুন মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হলো, একটু বাড়ার চেষ্টা করলো, কিন্তু তার ডাউন ট্রেন্ড র্যালি করলো, মানে কনসলিডেশন করলো, ডাউন ট্রেন্ডে কিন্তু ছিল। তো এখানেও ডাউন ট্রেন্ড দেখলাম। আবার দেখুন তারপরের দিনও গ্যাপ ডাউন ওপেনিং, তারপরে দেখুন আপ ট্রেন্ডে গেছে মার্কেট। তো আবার দেখুন তারপরে গ্যাপ ডাউন ওপেনিং, এখানে প্রায় 9 মার্চ, এখানেও মার্কেট আপ ট্রেন্ডে গেছে। আবার দেখুন আপনার 12 মার্চ মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং, কিন্তু একটু আপ ট্রেন্ডে গিয়ে আবার কনসলিডেট করেছে, মানে এমন কিছু বাড়েনি এক কথায় বলতে গেলে। আবার দেখুন এখানে আপনি দেখবেন 13 মার্চও দেখুন মার্কেট ফলই করেছে, কিন্তু এখানে আবার দেখুন 16 মার্চ মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে গেছে। তো এইরকম সিচুয়েশন, একবার ডাউনে গেছে, একবার আবার ডাউনে গেছে, আবার এখানে ডাউনে গেছে, আবার এখানে ডাউনে গেছে। কিন্তু লাস্ট উইকের বৃহস্পতিবার দিন দেখুন মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, কিন্তু গ্যাপ ডাউনের পরেও সেটা কিন্তু র্যালি দিল। তাহলে আমরা এইরকম সিচুয়েশন মার্কেটের মধ্যে কতবার পেয়েছি, মানে যখন মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল তারপরে র্যালি দিয়েছে, বা তারপরে দেখুন গ্যাপ ডাউন ওপেনিংয়ের পরেও মার্কেট ফল করেছিল 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6, 7, 8, 9, 10 বার গ্যাপ ডাউনের পরেও কিন্তু মার্কেট ফল করেছিল, মানে ডাউন ট্রেন্ডে ছিল। আর কতবার গ্যাপ ডাউনের পরে মার্কেট বেড়েছে? দেখুন এখানে একবার, এই বক্সগুলো দেখতে পাচ্ছি, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5, 6 বার। মানে আমরা কি দেখলাম যে 10 বার গ্যাপ ডাউন ওপেনিংয়ের পরেও মার্কেট ফল করেছে, আর দেখলাম 6 বার 6টা এরকম সিনারিও ছিল, এরকম সিজন ছিল যে যখন মার্কেট গ্যাপ ডাউন ওপেনিংয়ের পরে আপ ট্রেন্ড র্যালি করেছে। তো এটা আমি আপনাকে বললাম কেন? দেখুন অনেকে বলা করছে যে এই যে লাস্ট উইকে যে ক্যান্ডেলটা বানিয়েছে না, লাস্ট উইকে এইরকম গ্যাপ ডাউন হয়েছিল, যে বিশাল বড় রিকভারি আসছে, এইটা নাকি একটা ইউনিক সিচুয়েশন। তো আমি আপনাকে কি বোঝালাম?
এইরকম সিচুয়েশন ইউনিক নয়, এর আগেও 6 বার এরকম ঘটনা ঘটেছিল, 10 বার ফল করেছে, 6 বার কিন্তু আপট্রেন্ডে গেছে। তো এইটা নর্মাল সিচুয়েশন, ইউনিক নয়। কখনো গ্যাপ ডাউনের পরে বাড়ে, কখনো গ্যাপ ডাউনের পরে পড়ে যায়। তো কোনো ইউনিকনেস কিন্তু এর মধ্যে নেই। এটা কিন্তু আপনার যদি ধারণা মনের মধ্যে থাকে, এটাকে আগে মুছে ফেলুন। এবার আপনার প্রশ্ন হবে, তাহলে আমরা বুঝবো কী করে যে মার্কেটের মধ্যে র্যালি আসছে বা র্যালি ধরতে পারবো কী করে? দেখুন, সেটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করেই বুঝবো, চিন্তা নেই, সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। আলটিমেট নলেজ থাকবে আপনার জন্য। আপনি বুল অফ বেঙ্গল চ্যানেলে এসেছেন, এখান থেকে নলেজ না নিয়ে আপনি যাবেন না। তো বটম হয়ে গেছে কিনা সেটা কি করে বুঝবো, তার আগে একবার কি ড্রাইভার্স এখন কি চলছে বা এখন ওয়ার্ল্ডের মধ্যে নিউজ কি চলছে সেটা নিয়ে একটু ছোট্ট করে ডিসকাস করে দিই। দেখুন, আপনার প্রশ্ন হবে যদি ইউনিকই কিছু না হয় তাহলে মার্কেট এত বাড়লো কেন? দেখুন, বাড়ার পিছনে একটা রিজন ছিল যে আইটি কোম্পানিদের রিসেন্টলি রেজাল্ট বেরোবে। তো সমস্ত আইটি কোম্পানির দেখুন, কেউ ACL টেক যেমন 2.92% পজিটিভ ছিল, টেক মাইনাস 2.26% পজিটিভ ছিল। তো আইটি কোম্পানিরা দারুণভাবে পারফর্ম করেছে আগের দিনকে। আর তাছাড়াও আরও একটা পজিটিভ নিউজ হচ্ছে RBI ফোর্স ডলার শর্ট স্কুইজ, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হিডেন কি ড্রাইভার। এবার আপনি বলবেন ডলার শর্ট স্কুইজ এটা আবার কী জিনিস? দেখুন, যেটা নিয়ে আলোচনা চলছে যে রুপিসকে RBI প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো চলুন একটু ডিটেলে একবার বুঝে নিই। আগে রুপি দেখি যে রুপির সিচুয়েশন এখন কী চলছে। দেখুন, আমি USD INR রুপির ডেলি চার্ট ওপেন করেছে। দেখুন, ডেলি চার্টের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন যে রুপি বাড়তে বাড়তে কোথায় পৌঁছে গেছিলো? রুপি বাড়তে বাড়তে প্রায় হাই লাগিয়ে দিয়েছিল, প্রায় 95.248-এ হাই লাগিয়ে দিয়েছিল। কিন্তু সেখান থেকে রুপি কতটা ফল করেছে? প্রায় 2.75%, 2.70% ধরে চলুন, রুপি কিন্তু ফল করেছে। বা কন্টিনিউয়াসলি রুপি ফল, এইরকম ফল কিন্তু আমরা এর আগে কিন্তু রুপির মধ্যে দেখিনি। রুপি দেখেন কন্টিনিউয়াসলি আপট্রেন্ডে ছিল। আচ্ছা, এবার আপনার মনে হবে রুপি ফল করছে মানে অ্যাকচুয়ালি রুপি যখন আপট্রেন্ডে আছে তার মানে রুপির ভ্যালু ডাউন হচ্ছে। এটা একটু কনফিউশন ক্লিয়ার করে নিন। যখন আপনি দেখছেন যে রুপি এইভাবে আপট্রেন্ডে আছে তার মানে বুঝবেন যে ডলারের ভ্যালু বাড়ছে, রুপির ভ্যালু কমে যাচ্ছে। তো রুপির ভ্যালু কন্টিনিউয়াসলি কমেই যাচ্ছিল। রুপি কতটা ডিপ্রিসিয়েট হয়েছে এই টাইমের মধ্যে? রুপি প্রায় আপনি যদি ধরেন যে লাস্ট প্রায় 1 বছরের মধ্যে রুপি বিরাট লেভেলে ডিপ্রিসিয়েট হয়েছে। মানে প্রায় 1 বছরের মধ্যে রুপি প্রায় 10-11% ডিপ্রিসিয়েট হয়েছে। সেখানে এখন RBI একটা কার্ভিংসটা পেয়েছে। RBI কার্ভিংসের মধ্যে কি করেছে? RBI প্রায় তার জন্য 2.75% বা 2.7% ধারে কাছে ফল করেছে। মানে আলটিমেটলি রুপি স্ট্রেংথ হয়েছে, 2.7% রুপির মধ্যে স্ট্রেংথ বেড়েছে। তো আগে যেটা রুপির $1 ইকুয়াল টু চলছিল 95 রুপিস, সেটা এখন $1 ইকুয়াল টু 92.5 রুপিস চলছে। মানে বেশ ভালো কন্ডিশনে রয়েছে। তো আমি আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলেছি যে রুপিকে স্ট্রং হতে হবে। রুপি স্ট্রং হলে মার্কেটের মধ্যে বাউন্স ব্যাক আসবে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে রুপি তো এর আগেও স্ট্রং ছিল, তখন মার্কেটে কেন বাউন্স ব্যাক আসেনি? রুপিতে এটা, রুপিতে ওটা, অনেক ক্রিটিসাইজ করেছেন। আজকে বুঝতে পারছেন তো যে যেটা বলেছিলাম আমি আপনাকে, যে রুপি যখন স্ট্রং হবে মার্কেটে বাউন্স ব্যাক আসবে। এবার আপনি বলবেন যে রুপি হঠাৎ করে স্ট্রং কেন হলো? এবার রুপির ফলকে আটকানোর জন্য RBI 27 মার্চ একটু সার্কুলার জারি করে বলেছেন যে ব্যাংকস নেট ওপেন পজিশন রুপিকে 100 মিলিয়নে ক্যাপ করে দেওয়া হয় এবং ডেডলাইন করে দেওয়া হয় April 10। আর RBI ব্যাংকসকে রুপিকে NDF কন্ট্রাক্টস অফার থেকে বন্ধ করে দেওয়া হয়। এর এফেক্ট কি হলো? ব্যাংকসের কাছে বিশাল ডলার লং পজিশন ছিল, অর্থাৎ তারা রুপিকে ডিপ্রিসিয়েশনে বেট করেছিল এবং এই ক্যাপ আসার পরে জোর করে তাদেরকে ডলার বেচতে বাধ্য হলো এবং রুপি প্রায় 2.1% বেড়ে গেল। মানে রুপি আলটিমেটলি ভালো পজিশনে এলো। তো এই যে রুপি ফার্স্ট বাউন্স ব্যাক করলো, এটা ব্লুমবার্গের একটা রিপোর্ট বলছে যে 2013 সালের পর থেকে এই প্রথমবার এতটা বড় রাইস রুপি কন্টিনিউয়াসলি দেখিয়েছে, যেটা খুব ভালো জিনিস। এবার ছোট্ট করে বলে দিই যে কীভাবে হয়েছে। অ্যাকচুয়ালি কী হতো, আমাদের ইন্ডিয়ান ব্যাংকরা রুপিকে মনে করতো যে রুপি ফল করবে, ঠিক আছে, তাই রুপিকে কী করতো? শর্ট করে দিত, কিন্তু ডলার কিনতো, মানে বিদেশ থেকে ডলার কিনে নিত। এবার যেহেতু ডলার কিনতো, ডলারের চাহিদা বাড়তো, মানে রুপি তো শর্ট হতোই, মানে রুপি তো ফল করতোই, ডলারের ভ্যালু এইদিকে বাড়তে থাকতো। তো তার জন্য খুব বেশি নেগেটিভ ছিল, আমাদের সিচুয়েশন সেন্টিমেন্ট সব কিছু নেগেটিভ ছিল। এবার কি বললো গভর্নমেন্ট? বললো কি যে তুমি এই যে রুপি ফল, ডলার শর্ট এগুলো করছো, তুমি এটা $100 মিলিয়ন বেশি এটা করতে পারবে না। মানে ক্যাপ লাগিয়ে দিল, যেটা আগে অনেক বেশি ছিল সেটাতে ক্যাপ লাগিয়ে দিল। তো এই ক্যাপ লাগিয়ে দেওয়ার কারণে তাদেরকে কি হলো? তাদের যে পজিশন, মানে নেট ওপেন পজিশন যেগুলো ছিল, সেই পজিশনকে স্কোয়ার আপ করতে হলো। মানে ইমিডিয়েটলি ডলারকে সেল করতে হলো এবং রুপিকে বাই করতে হলো। ডলার সেল করলো মানে ডলারের ভ্যালু ডাউন হলো, আর রুপিকে বাই করলো মানে রুপি আপ ট্রেন্ডে চলে গেল, মানে রুপি একটা ভ্যালুয়েশন বেটার হয়ে গেল রুপির। তো তার জন্য রুপিকে আপনি স্ট্রং দেখতে পাচ্ছেন। আর রুপি যদি স্ট্রং হয় তাহলে ইকুইটি মার্কেটের মধ্যে অটোমেটিকলি আমরা দেখতে পাবো বাউন্স ব্যাক, কারণ রুপি কন্টিনিউয়াসলি ফল করার জন্য FIIরাও কন্টিনিউয়াসলি সেল করছিল, এটা আপনি জানেন। এবং এর ফলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হলো, যেটা নিয়ে কেউ বলছে না, যে NDF ব্যান করার ফলে RBI যেটা বলছে যে অপশন মার্কেটে আর রুপিকে হেজ করা যাবে না, তাহলে FIIরাও ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়াতে আসার আগে দুবার ভাববে। কারণ FIIরা কি করে বলুন তো? আলটিমেটলি আমরা কি জানি যে FIIরা যখন মার্কেটের মধ্যে ইনভেস্ট করে ইন্ডিয়ান মার্কেটে, তখন যদি রুপি ডিপ্রিসিয়েট হয়ে যায় FIIরা লস হয়। কিন্তু এই লসের বিপরীতে FIIরা কি করে? মার্কেটের মধ্যে রুপিকে শর্ট করে রেখে দেয়। মানে একটু টেকনিক্যাল টার্মে কথা বলছি, যে মার্কেটের মধ্যে রুপিকে যখন শর্ট করে রেখে দেয়, তখন যে শর্টিং থেকে যেটা লাভ হয় FIIদের, সেটা হেজিং পজিশনে থাকে। মানে এক কথা, এইদিকে একটু লস হলো, এইদিকে একটু প্রফিট হলো, দিয়ে ওভারঅল হেজ হয়ে গেল। তার জন্য FIIরা তাও মার্কেটে ইনভেস্ট করতে এত, মানে রুপি ফল করা সত্ত্বেও। কিন্তু এবার কি হলো? এবার যদি রুপি সত্যি সত্যি আবারও ফল করে, তাহলে কিন্তু FIIরা ইনভেস্ট করতে শর্ট করে আসবে না, কারণ তারা ভাববে
যে আমরা তো শর্টই করতে পারবো না, মানে হেজিং পজিশন নিতেই পারবো না, তাহলে এতটা রিস্ক নিয়ে কী লাভ? মানে ইন ফিউচার আপনি তো দেখতেই পাচ্ছেন, আমি গত কয়েকটা ভিডিওতে আপনাকে বলেওছিলাম যে এফআইআর কন্টিনিউয়াসলি কয়েক বছর ধরে সেলই করে যাচ্ছে। ইন ফিউচারে হয়তো এফআইআর মার্কেটের মধ্যে আসবে না, কিন্তু চিন্তা নেই, আমরা ডিআই আছি তো এসআইপি করার জন্য। তো এসআইপি থেকে মনে পড়লো, যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, মিউচুয়াল ফান্ডে নতুন রয়েছেন, বা এই অপরচুনিটির ফায়দা নিতে চান, ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে আমাদের অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনার ইন ফিউচার যদি কোনো অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়ালি ইমেল আইডিতে মেল করবেন, আপনার প্রবলেম ডাইরেক্টলি আমরা অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলবো এবং সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই যান আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিন, একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তাহলে আমরা যদি ওভারঅল বলি যে রুপিসের যে অ্যাপ্রিসিয়েশন হয়েছে, মানে রুপিসের ভ্যালু বাড়ার জন্য মার্কেটের মধ্যে র্যালি এসছে, এটা আমরা বলতেই পারি। কিন্তু অরিজিনালি যদি মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি সিচুয়েশন চেঞ্জ হতে হয়, তাহলে কী হতে হবে? আপনি এখন শুনে থাকবেন যে ইরান ইউএসের মধ্যে এই যে নেগোসিয়েশন বলুন বা এই যে ডিল হওয়ার কথা বলুন, সেটা হচ্ছে না। স্টেট অফ হরমুজের উপরে ইরান কন্টিনিউয়াসলি অ্যাটাক করছে এবং স্টেট অফ হরমুজকে ফুললি কন্ট্রোল করে নিয়েছে, এবং তারা $2 মিলিয়ন করে পার ভেহিকেল তারা চার্জ করছে যে তোমরা যদি স্টেট অফ হরমুজ দিয়ে যাও তাহলে আমাদেরকে পয়সা দিতে হবে, কারণ আমাদের খরচা হচ্ছে যুদ্ধ করতে, তার জন্য টাকা লাগবে। তো এটা একটা সিচুয়েশন রয়েছে। আর এদিকে ইউএস বলছে যে খার্গ আইল্যান্ডের উপর অ্যাটাক করবে। তো খার্গ আইল্যান্ডের উপর অ্যাটাক করলে সেটা তো আর এক সিচুয়েশন হবে, সেটা থেকে সবথেকে বেশি আপনার ইরান তেল উত্তোলন করে। আর ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে সিজ ফায়ারের ক্লেম করছে, সেই সিজ ফায়ার ক্লেম, এই যে ট্রাম্প বলছেন যে ইরান সিজ ফায়ার চেয়েছে, কিন্তু ইরানের স্পোক্স পার্সন বলছেন যে পজিশন অফ দ্য ইসলামিক রিপাবলিক ইজ নট চেঞ্জ, মানে তারা কোনো সিজ ফায়ার করতে চায় না, তারা যেটা চেয়েছে সেটাই চায়। ইউএস মিলিটারি এখন অব্দি হরমুজ খুলতে পারেনি, এই ধরনের নেগেটিভ নিউজ চলছে। আর আপনি যদি আরও একটা মজার জিনিস দেখেন, ক্রুড অয়েলের প্রাইস দেখুন। রুপি এখন বেটার পজিশনে আছে, তার জন্য মার্কেট বাড়লো বুঝলাম, কিন্তু ক্রুড অয়েল দেখুন, যদি আপনি WTI ক্রুড দেখেন তাহলে $112 কিন্তু চলে গেছে, মানে দেখুন আবারও ক্রুড অয়েলের দাম বাড়তে লাগছে। আবার যদি ব্রেন্ট ক্রুড অয়েল দেখেন তাহলে সেটা $109 চলে গেছে, মানে সেটাও কিন্তু বিশাল লেভেলে উপরে আছে। মানে ক্রুড অয়েল এত বেশি বাড়লে মার্কেটের মধ্যে কিন্তু প্যানিক আসবে, মার্কেটের মধ্যে আবারও কিন্তু সেলিং আমরা দেখতে পারি। আর যদি আপনি আরও একটা নিউজ শোনেন, এই যে ব্রেন্ট ক্রুড অয়েল যেটা এখন $109 চলছে, সেটা কিন্তু অরিজিনালি আপনি যদি ফিজিক্যাল মার্কেটে কিনতে যান, সেটা তো শেয়ার মার্কেটের দাম দেখলাম, কিন্তু ফিজিক্যালি যারা ক্রুড অয়েল কিনছে তাদের কাছে $140 অবধি চলে গেছে ক্রুড অয়েলের দাম। দেখুন সিএনবিসির একটা নিউজ কি বলছে, যে ব্রেন্ট অয়েল স্পট প্রাইস ইজ অ্যাকচুয়ালি কার্গো সোর্স টু 141, হাইয়েস্ট লেভেল সিন্স 2008 ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। মানে 2008-এর যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, সেই সময় আপনার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কিন্তু এত বেড়েছিল। এই 2008-এ যদি আপনি ক্রাইসিস দেখেন, এখানে দেখি 2008 যদি আমরা দেখি, প্রায় হ্যাঁ এই লেভেলে দেখবেন প্রায় $140-144 চলে গেছিলো। তো যেটা কিন্তু আমরা এখন চার্টের মধ্যে দেখতে পাচ্ছি না, সেটা ফিজিক্যাল মার্কেটে হচ্ছে। আপনি দেখবেন যে গোল্ডের মধ্যে আপনি চার্টের মধ্যে যে দাম দেখবেন, ফিজিক্যাল মার্কেটে দেখবেন তার থেকে 5%-6% এক্সট্রাতে আপনাকে কিনতে হচ্ছে। ঠিক একই ব্রেন্ট ক্রুডও যারা কেনে, মানে যারা পারচেস করে, তাদেরকে এক্সট্রা প্রিমিয়ামে কিনতে হচ্ছে, মানে এত বেশি নেগেটিভ সেন্টিমেন্ট চলছে এখন। তো ওভারঅল যুদ্ধের সিচুয়েশন এখনও কাটেনি। ট্রাম্প বলেছে যে 6 তারিখে লাস্ট ডেট, যে 6 তারিখে লাস্ট ওয়ার্নিং দিচ্ছে ইরানকে সিজ ফায়ার করে নেওয়ার জন্য। ইরান সেটা শুনছে না। আবার 6 তারিখেও একটা ইম্পর্টেন্ট নিউজ আছে, সেটা কি আমাদের এমপিসি মিটিং আছে, মানে মনিটারি পলিসি কমিটি, তার মিটিং আছে, মানে আরবিআইয়ের মিটিং আছে। আরবিআই রেপো রেট কাট করবে কিনা সেটা নিয়ে এখন চারিদিকে কানাঘুষো চলছে। তো এবার এই দুটো একই ইভেন্ট একই সময় চলছে। ট্রাম্প এদিকে 6 তারিখে ডেডলাইন দিচ্ছে, মানে 7 তারিখের মধ্যে কিছু একটা এসে বলবে যে কিছু একটা হয় নিউজ দেবে, বা তাদের গ্রাউন্ড ট্রুপ চলে যাবে, কোনো না কোনো ঝামেলা হবে, তাই না? বা শান্তি হয়ে যাবে, শান্তি হলে খুবই ভালো জিনিস। আর আরবিআই যে এখনকার যে ক্রুড অয়েলের প্রাইস চলছে, আপনার কি মনে হয় যে রেপো রেট কাট হবে এরপরেও? ইনফ্লেশন তো এমনিতেই বেড়ে যাবে, তো রেপো রেট কাট করার কোনো প্রসঙ্গই আসে না। তাই অ্যানালিস্টরা বলছেন যে রেপো রেট, কারেন্ট রেপো রেট যেটা চলছে 5.25%, যেটা এর আগে কিন্তু কাট হয়েছিল, সেটা এখনকার যে ক্রুড অয়েল বেড়েছে এর জন্য কিন্তু রেপো রেট কাট হওয়ার পসিবিলিটি খুবই কম। তো এখন 3টে পসিবিলিটি হতে পারে। সিজ ফায়ার ডিল হয়ে গেল, তাই তো, তাহলে এটা মার্কেটের জন্য পজিটিভ। এখানে বলছে মার্কেট 5 থেকে 8% বেড়ে যাবে এখানে সিজ ফায়ার যদি ডিল হয়, হতে পারে, দেখুন বলা যায় না। আর আরেকটা কি হতে পারে, যে 4th টাইম আবার এক্সটেনশন করে দিল, মানে ডোনাল্ড ট্রাম্পের তো স্বভাবই আছে যে ঠিক আছে তোমরা 6 তারিখের ডেট হয়নি, তো চলো 10 তারিখ অব্দি আমরা এক্সটেন্ড করে দিলাম, 10 তারিখের মধ্যে ফাইনাল জবাব দিতে হবে। তো আবারও মার্কেট ডামাডোল অবস্থা থাকবে, কনফিউজিং ফেজে থাকবে। আর আবারও ধরুন লিমিটেড স্ট্রাইক করে দিল, মানে ডোনাল্ড ট্রাম্প স্ট্রাইক করে দিল, এটা কিন্তু মার্কেটের জন্য খুব বেশি নেগেটিভ যদি ডোনাল্ড ট্রাম্প স্ট্রাইক করে খার্গ আইল্যান্ডের উপর। আর এইদিকে যদি ফুল এসকেলেটর হয়ে যায়, মানে গ্রাউন্ড ইনভেশন হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটের জন্য সেটা আবারও নতুন সেলিংকে ট্রিগার করবে। তাই ওভারঅল আমাদের সামনে সিচুয়েশন কি পড়ে আছে, আরবিআই মিট আছে, আমরা ধরেই চলছি যে রেপো রেট কাট হবে না, কারণ ইনফ্লেশন আছে, মানে হোল্ড করব। হোল্ড করার মানে হচ্ছে মার্কেট সেইভাবে বাড়ার পসিবিলিটি নেই, মানে মার্কেট এই রেপো রেট কাট না হওয়ার জন্য খুব বেশি খুশি হবে না মার্কেটের মধ্যে। কিন্তু এই টাইমেও ধরুন মার্কেট স্টেবল থাকবে, কথার কথা বলছি, কিন্তু এই টাইমেও যদি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কোনো একটা নেগেটিভ খবর চলে আসে, মানে ওয়ার রিলেটেড, তাহলে মার্কেটের জন্য খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তাহলে আলটিমেটলি পজিটিভ খবর এলে মার্কেটের জন্য পজিটিভ, ওয়ার লাইক সিচুয়েশনে যদি কোনো পজিটিভ খবর আসে, তাতে যদি আমাদের রেপো রেট কাট নাও হয়,
তাও মার্কেটের জন্য পজিটিভ। কিন্তু ওভারঅল রেপো রেট তো কাট হবে না, কিন্তু আবার ওয়ারের থেকে যদি নেগেটিভ নিউজ আসে তাহলে মার্কেটের জন্য সেটা হিউজ নেগেটিভ আমরা দেখতে পারি। তো আগামী দিনে এই সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি যে 6 থেকে 7 তারিখ খুব বেশি ইম্পর্টেন্ট। তো নজরে এখন ডোনাল্ড ট্রাম্প কী টুইট করছে জানেনি, কী বলবে না বলবে, পাগল মানুষ একটা। আর এদিকে সঙ্গে এমপিসির যে মিটিং তার আউটকামটাও দেখুন, ইনফ্লেশন রেট দেখুন, এবং আগামী দিনে জিডিপি গ্রোথ রেট কী বলছে সেটাও দেখুন। এবং খুব তাড়াতাড়ি আগামী দিনে আপনাদের বিভিন্ন কোম্পানির রেজাল্ট আসছে, তো কোম্পানির রেজাল্টও যদি পজিটিভ হয় সেটাও কিন্তু মার্কেটকে ফুয়েল দেবে। তো আর্নিংস ভালো আসতে হবে, রেপো রেট কাট না হলেও কোনো কমেন্টারি পজিটিভ হতে হবে এমপিসির তরফ থেকে, এবং কমসে কম ডোনাল্ড ট্রাম্পকে একটু এবার শান্ত হতে হবে, তবেই মার্কেটের জন্য সিচুয়েশান পজিটিভ। কিন্তু নেগেটিভের জন্য অনেক সিচুয়েশান খোলা। তো বলতে গেলে নেগেটিভ রিস্ক একটু বেশি, পজিটিভ হওয়ার পসিবিলিটি একটু কম। এবার আপনি বলবেন সব নিউজ বুঝে গেলাম, তাহলে এবার তুমি ফাইনালি বলো মার্কেটের বটম তৈরি হয়েছে কিনা, সবাই যেটা বলা বলি করছে সেটা ঠিক নাকি ভুল, ইনভেস্ট করার অপরচুনিটি এখন আছে নাকি পরে করব, হ্যাঁ কি না বলো, মার্কেট বাড়বে কি না বলো। তো চলুন আরও একবার টেকনিক্যাল অ্যানালিসিস করে এই বিষয়টা কমপ্লিটলি ক্লিয়ার করে দেবো। তো টেকনিক্যাল অ্যানালিসিস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে এখন অনেক বেশি মানুষ ভিডিও লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। দেখুন আপনার একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি পরিশ্রম লাগে, তাই প্লিজ যদি আমার কন্টেন্ট আপনার পছন্দ হয়, যদি আপনার লাইফে আমি একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার দেখুন এটা আমরা নিফটি ফিফটির ডেইলি চার্ট ওপেন করে নিয়েছি। ওকে, তো ডেইলি চার্টের মধ্যে আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে চেঞ্জ করে একটু লাইন চার্ট ক্লিক করব, ঠিক আছে? তো লাইন চার্টে একটা বিষয় লক্ষ্য করুন, খুব ভালো করে যদি লক্ষ্য করেন, দেখুন এখানে আমি যদি এখানে ড্র করে এটাকে ব্যাপারটাকে দেখিয়ে দিই, এখানে দেখুন কনসলিডেট করতে করতে দেখুন লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখুন এই লোটা আবার লো, আবার লো, আবার লো, আবার লো, আবার নেক্সট লো, তারপরে প্রত্যেকটা লো দেখুন শিফট হচ্ছে, মানে প্রত্যেকটা লোয়ার লো ফরমেশন করছে। এই লোটা এখান থেকে নিচে, এই লোটা এখান থেকে নিচে, তো আলটিমেটলি লোয়ার লো প্যাটার্নে কিন্তু নিফটি ফিফটি চলছে। তো ওভারঅল যদি লোয়ার লো প্যাটার্নে নিফটি ফিফটি চলে তাহলে সেটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেশন দেয় না যে আপ ট্রেন্ড শুরু হয়েছে। এবার মার্কেটের বটম কীভাবে চিনবো এই ভিডিওতে আমি ইনডেপথ অ্যানালাইজ করেছি, অবশ্যই এই ভিডিওটা দেখুন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এই ভিডিওটা না দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই সিচুয়েশনে অপরচুনিটি মিস করবেন। তো ওভারঅল আজকেও আমি একটা অন্য অ্যাপ্রোচ আপনাকে বোঝাচ্ছি যে বটম ফাইন্ডিং কী করে করবেন, যে কোন লেভেলে বটম হলেও হতে পারে বলে মনে হয়। তো আপনি এটা তো দেখতে পেলেন যে নিফটি ফিফটির মধ্যে লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক আছে, সিম্পল জিনিস। তো এবার দেখুন আমরা দেখতে পাচ্ছি যে লো কিন্তু নিচের দিকেই শিফট হচ্ছে, তাহলে খুব একটা পজিটিভ নিউজ নয়। কিন্তু আমরা প্রত্যেকটা ডাউন ট্রেন্ড সিচুয়েশন বলুন বা আপ ট্রেন্ড সিচুয়েশনে বলুন, সবসময় মনে রাখবেন যে আপ ট্রেন্ডের মধ্যে মার্কেটের মধ্যে যখন পিক তৈরি হয়ে যায়, যখন সেলিং আসে, তখন ফার্স্ট ইন্ডিকেশন দেয় স্মল ক্যাপ, যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে ফার্স্ট ইন্ডিকেশন আপনাকে স্মল ক্যাপ দেবে। স্মল ক্যাপ বুঝিয়ে দেবে যে পড়তে শুরু করে দিয়েছি ভাই। এবার লার্জ ক্যাপ অনেক পরে বোঝাবে। লার্জ ক্যাপ মানে কি নিফটি ফিফটি, স্মল ক্যাপ মানে কি স্মল ক্যাপ 250 ইন্ডেক্সের কথা বলছি আমি এখানে। তো ওভারঅল স্মল ক্যাপ ফার্স্ট ইন্ডিকেশন দেয় মার্কেট ফল হওয়ার, আর মার্কেট যখন বাড়ে তখন তার ফার্স্ট ইন্ডিকেশন দেয় লার্জ ক্যাপ, এবং স্মল ক্যাপ তার পরে ইন্ডিকেশন দেয়। বোঝাতে পারছি আপনাকে কথা? তো লার্জ ক্যাপ যদি ফার্স্ট ইন্ডিকেশন দিতে হয় তাহলে ফার্স্ট ইন্ডিকেশন কে দেবে? নিফটি ফিফটি। তো লার্জ ক্যাপ তো অলরেডি লোয়ার লো প্যাটার্ন করছে, কোনো তো ইন্ডিকেশন এখন অব্দি দেয়নি, তাহলে দেখি তো স্মল ক্যাপের মধ্যে কি কিছু ডিফারেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা এখানে স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ওপেন করে নিয়েছি। তো এটারও আমরা ক্যান্ডেলস্টিক চার্ট চেঞ্জ করে লাইন চার্ট করে নিচ্ছি। এবার দেখুন এই লাইন চার্টের মধ্যে একটা ইউনিক জিনিস আপনি লক্ষ্য করুন। এখানে একটা ইউনিক জিনিস কি হচ্ছে, এই যে লো, এই লোটা দেখুন উপরে শিফট হচ্ছে, এটা হায়ার লো, ঠিক আছে? এই যেই লো সেটা হায়ার লো প্যাটার্ন, বুঝতে পারলেন? লো শিফট হচ্ছে। এতদিন দেখুন এই লোটা থেকে এই লোটা নিচে, এই লোটা নিচে, এই লোটা নিচে, এই লোটা নিচে, মানে লোয়ার লো প্যাটার্ন কিন্তু এতদিন স্মল ক্যাপে করছিল। লার্জ ক্যাপ তো লোয়ার লো প্যাটার্ন করছে, এখানে লার্জ ক্যাপ লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো প্যাটার্ন করছে, কিন্তু স্মল ক্যাপ এতদিন লোয়ার লো করতে করতে হঠাৎ করে লোয়ার হাই প্যাটার্ন মানে হায়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখুন এই লোটাকে কিন্তু ব্রেক করেনি, তার মানে কি স্মল ক্যাপ থামছে। স্মল ক্যাপ একটু হলেও কিছু না কিছু ইন্ডিকেশন আমাদেরকে দিচ্ছে যে হতে পারে যে মার্কেট এখান থেকে র্যালি দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু ফাইনালি কনফার্মেশন কোথায় চাই? অ্যাকচুয়ালি দরকার ছিল লার্জ ক্যাপের কনফার্মেশন দেওয়ার। অ্যাকচুয়ালি লার্জ ক্যাপকেই এখান থেকেই এই লেভেলে এসে ঘুরে যাওয়া দরকার ছিল, মানে এটা হায়ার হাইট প্যাটার্ন ক্রিয়েট করা দরকার ছিল, তাহলে আপনি কনফার্ম হতে পারতাম। সাপোজ এখানে লার্জ ক্যাপ যদি হায়ার লো প্যাটার্ন ক্রিয়েট করে দিত, মানে এই লোটা এর উপরে যদি শিফট হতো, তাহলে আমরা তখন স্মল ক্যাপ দেখতাম। কারণ সবসময় আপ ট্রেন্ড জার্নিতে ফার্স্ট ইন্ডিকেশন লার্জ ক্যাপ দেয়, স্মল ক্যাপ দেয় না। আমরা এখানে উল্টো দেখছি, সবসময় যখন মার্কেট ফল করতে শুরু করে তখন স্মল ক্যাপ ফার্স্ট ইন্ডিকেশন দেয়, কিন্তু মার্কেট উঠতে শুরু করলে লার্জ ক্যাপই দেয়। এটা কিন্তু সব থেকে বেশি মাথায় রাখবেন আপনি এই কথাটা। তো লার্জ ক্যাপ কিন্তু আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে না। যদি এরকম সিচুয়েশন আমাদেরকে লার্জ ক্যাপ দিত, মানে নিফটি ফিফটি দিত যে হায়ার লো প্যাটার্ন, তাহলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতাম, মনে হতো যেন কিছু একটা হতে চলেছে, আপ ট্রেন্ড জার্নি হতে চলেছে। কিন্তু এখানে দেখছি
যে স্মল ক্যাপ থামছে, স্মল ক্যাপ হায়ার লো দিচ্ছে, কিন্তু লার্জ ক্যাপ এখন অবধি হায়ার লো দেয়নি। তাহলে আমাদের নেক্সট এখন আমরা কি করতে পারি, এখন আমরা লার্জ ক্যাপের দিকে তাকিয়ে থাকবো, লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ। দেখুন এই লেভেলে আছে, তো আপনি লক্ষ্য করুন এখানে হায়ার লো প্যাটার্ন কবে থেকে ক্রিয়েট করছে, মানে লোটা যেন উপর দিকে শিফট হয় লার্জ ক্যাপে, তবেই ইন্ডিকেশন পাবেন। তারপরে দেখুন স্মল ক্যাপও কি এরকম করে হায়ার লো দিতে শুরু করে দিয়েছে। হতে পারে যে আপনি 4-5% র্যালি একটু মিস করবেন, কোনো প্রবলেম নেই। আপনি তো আজকে 10-12% র্যালির জন্য ইনভেস্ট করছেন না, আপনি আপ ট্রেন্ডের জন্য ইনভেস্ট করছেন না। মানে আপনি ভাবছেন যে মার্কেট আগামী দিনে 30,000, 35,000, 40,000 যেতে পারে, তার জন্য ইনভেস্ট করছেন। তো আগামী 2 বছর 3 বছরের র্যালির জন্য 1-2 দিন যদি আপনি মিস করে যান, কী এমন ইম্প্যাক্ট হবে? আর আপনি যদি চান যে কনফার্মেশন কী করে জানবো যে কনফার্ম হয়ে গেছে, যে কনফার্মেশনের পরে ঢুকবো, আপনি যদি বেশি রিস্ক না নিতে চান, আপনি যদি ডিসাইড করেন যে কনফার্ম হবে তবে আমি এন্ট্রি করব, তাহলে এই ভিডিওটা মার্কেটের বটম চেনার ভিডিওটা আপনার জন্য। আমি বারবার বলছি কিন্তু সব থেকে বেশি ক্রুশিয়াল ভিডিও। তো মার্কেটে ওভারঅল আমার যেটা ভিউ, যে মার্কেট যেহেতু নিফটি ফিফটির ক্ষেত্রে যদি আমি বলি যে মার্কেট যেহেতু এখনও লোয়ার লো প্যাটার্নে রয়েছে, আমার সেন্টিমেন্ট কিছুটা হলেও নেগেটিভ। এবার ব্যাপার হচ্ছে এই লোটাকে এখন অবধি ব্রেক করা যাবে না। যে ক্যান্ডেলস্টিক যদি দেখেন, এই যে লোটা বানিয়েছে, মানে লাস্ট বৃহস্পতিবারের যে লো, বৃহস্পতিবারের লোটার দিকে বিশেষ নজর রাখুন। মানে মোটামুটি কতটাই লো হচ্ছে, প্রায় এই লেভেলে লো হচ্ছে, প্রায় হচ্ছে আপনার 22,162, মানে 22,150 লেভেল ধরে চলুন। তো 22,150 লেভেলের নিচে যেন মার্কেট কোনোভাবেই ক্লোজিং না দেয় আগামী 7 দিনের মধ্যে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো তারপরে আপনি কি দেখবেন, তারপরে আপনি দেখবেন যে স্মল ক্যাপও যেন হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করতে শুরু করে দেয়, বা হায়ার লো প্যাটার্নও কমসে কম ক্রিয়েট করতে শুরু করে দেয়, তাহলে আপনি আলটিমেটলি মার্কেটের মধ্যে লো ধরতে পারবেন। তাহলে এখনকার ভিউ একটু হলেও আমরা কসাস রয়েছি, একটু হলেও নেগেটিভ রয়েছি। মেবি হতে পারে যে আগামী দিনে মার্কেট একটু বাউন্স ব্যাক করলো, যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল করেছে না, মার্কেটের মধ্যে দেখা গেল যে এখানেও একটা উপরে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট হয়তো বানিয়ে দিল, ঠিক আছে? তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল বা পরপর 3টে গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল। আপনি এখানকার সিচুয়েশন লক্ষ্য করুন, পরপর 3টে গ্রিন ক্যান্ডেল, এখানে দেখুন 2টো, এখানে দেখুন 3টে গ্রিন ক্যান্ডেল। তো হতেই পারে যে মার্কেট বানিয়ে দিল, কিন্তু একখানা ক্যান্ডেলেই মার্কেট সমস্ত গেন খেয়ে নিতে পারে। তো একটু কনফার্মেশন হলে বেটার। আমরা এখন একটু কসাস রয়েছি, এই লেভেলের লোটার দিকে ফলো করব। লো ব্রেক না করলে আমরা আস্তে 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 আমাদের প্ল্যানিং করতে পারি। তো আশা করছি আমার ভিউ আপনাকে মার্কেটের মধ্যে বোঝাতে পারলাম। আর যারা এখন অবধি ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাজেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেনি, এখনই যান, একদম ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আজ থেকে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হোক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতেও একদম ভুলবেন না। অনেক 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 ধন্যবাদ।